রক্তে আঁকা জুলাই মাস স্বৈরাচারের সর্বনাশ, লাল বর্ষার ইনকিলাবে আজাদ হলো দেশ। মজুদ প্রাণের বিনিময়ে জুলুমাতের শেষ, শিশুর চোখের পন রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আজকে অনেক কিছুই আসেনি, এর মধ্যে এত ভিড়, মানে আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, কিন্তু তারপরেও যেন দাঁড়িয়ে এত কষ্ট করেও মানুষ দেখছে এবং মানে এখান থেকে যেতেই চাচ্ছে না। আমরাও একটু দোয়া করছিলাম যে ইস কয়েকজন বের হয়ে যাক, কিন্তু আসলে কেউ বেরই হতে চায় না। মানে এত মনোমুগ্ধকর প্রোগ্রাম, পায়ে কষ্ট হোক বা শরীরে কষ্ট হোক বা গরম লাগুক, আসলে মানে এটা মানে উপভোগ মানে করার মতো একটা প্রোগ্রাম হচ্ছে। বিদ্রোহী উন্মাদ জাগরণ, জুলাই জাগরণ। কচি কচি মাসুম প্রাণে স্বৈরাচারী আঘাত হানে, খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে হাজ কাটানে, জুলাই এলে টুকরে ওঠে শহীদ আপন জন। মায়ের বুকের ধন, জুলাই জাগরণ। এটা আছে ডান পাশে ইতিহাসের নায়কেরা আছেন আর বাম পাশে খলনায়কেরা আছেন। এক পাশে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আছে, আরেক পাশে আছে লক্ষণ সেন, ঠিক আছে। এক পাশে যেমন হাজী শরীয়তুল্লাহ তিতুমির আছে, আরেক পাশে আছে হচ্ছে লর্ড ক্লাইভ সহ ইংরেজ বিভিন্ন ভাইসরয় সহ অন্যান্যরা আছে। তো এক পাশে যদি সিরাজউদ্দৌলা থাকে এবং সিরাজউদ্দৌলার সাথে যারা যোদ্ধা ছিলেন তারা আছেন, আরেক পাশে আছেন লর্ড ক্লাইভ। এভাবে করে ইতিহাসের যে দুই ধারা আছে, একটা হচ্ছে সত্যের পক্ষে আর একটা হচ্ছে জালিমের পক্ষে, অথবা এই বিষয়টা এখানে চমৎকারভাবে ফুটাই তোলা হয়েছে। আমরা এখানে ইতিহাসের খলনায়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানি যে হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল, এবং আমরা যখন গণভবনে গিয়েছি আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং সেখানে নানা ধরনের তার অভিজাত্য আমরা দেখেছি। জনগণকে মেরে সে সেখানে আমোদ ফুর্তি করতো এবং জনগণ তাদের মুক্তি নিশ্চিত করেছে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে সোনাদানা সহ চলে গিয়েছে বাংলাদেশ থেকে। এরপরে আমাদের এখানে হচ্ছে ইতিহাসের খলনায়করা। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। জুলাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার নাম। জুলাই হোক আমাদের প্রত্যেকটা প্রেরণা, আমাদের সন্তানদের ভবিষ্যতের এবং কি নতুন বাংলাদেশের জন্য জুলাই হবে আমাদের আদর্শ। আসলে এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। যখনই প্রোগ্রাম শুরু হয় তখনই আমরা বাচ্চাদের নিয়ে আসতে মানে অনুপ্রাণিত হই, কারণ জুলাইটা আসলে আমাদের অন্তরের একটা মানে আকুল অনুভূতি। তো এটা আসলে বাচ্চাদের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই। আর এই যে এখানে যে প্রোগ্রামটায় যাদের আমরা ইতিহাসের বিভিন্ন খলনায়ক এবং নায়কদেরকে আমরা দেখতে পাচ্ছি, এইসব ওনাদের ছবি দেখার পর আমাদের বাচ্চারা আসলে আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে যে ওনারা কারা। তখন আমি ছবি তুলে দিলাম ওদের সাথে আর বললাম বাসায় গিয়ে ওনাদের ইতিহাসটা তোমাদেরকে জানাবো। এবং যে জিনিসগুলো আয়োজিত করেছে সেগুলো আমার খুব ভালো লেগেছে। জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে বখতিয়ার থেকে জুলাই প্রদর্শনী, জুলাই সিজন 2, শিশুদের চোখে জুলাই। লোকেশন বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ। গতকাল থেকে শুরু হয়েছে, 4 আগস্ট পর্যন্ত চলবে। সময় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, সবার জন্য উন্মুক্ত। তো আপনারা যারা ঢাকায় আছেন, আপনারা সময় পেলে আপনাদের সন্তানদেরকে নিয়ে সাইমুম শিল্পগোষ্ঠীর এই প্রদর্শনীটা দেখে আসবেন, ভালো লাগবে। আর যারা যেতে পারবে না তারা আমার এই ভিডিও দেখেন, তাহলে আপনারা দেখে যাবেন যে আসলে এখানে কি কি হচ্ছে। তো দর্শক, গতকালকে উদ্বোধন হয়েছে, যা ভিডিওর শুরুতে আপনারা দেখলেন। আর সাইমুম শিল্পগোষ্ঠী বা শিবিরের যে কোনো আয়োজন আপনারা জানেন যে তারা ইউনিক আয়োজন করে। আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে হাসিনার যেই কার্টুনটা বানাইছে কতটা ইউনিক লাগতেছে আপনাদের কাছে, এবং ইতিহাসের যেই ছবিগুলো তুলে ধরেছে এত সুন্দর লাগতেছে যা বলে শেষ করা যাবে না। তো দর্শক, গতকালকে উদ্বোধনী অনুষ্ঠানের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের পুরো বাংলার ইতিহাস এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এবং বিপ্লবের যে শিশুরা আছে, শিশু শহীদ যারা আছে, 133 জন শিশু শহীদ আছে, তাদের জীবনীগুলো, তাদের স্মৃতিকথাগুলো সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে, এবং শহীদদেরকে নিয়ে ডকুফিল্ম তৈরি হয়েছে। এর পাশাপাশি পুরো বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত
ক্রোনোলজি আকারে কোন সময়ে কি ঘটনা ঘটেছে সেই কথাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ করে শিশু শহীদ আনাসের যে চিঠি সেটা এখানে আছে। শহীদ জাবির ইব্রাহিম সে বলেছিল শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। তো এই যে আমাদের বিপ্লবীদের যে বিপ্লবী ইশতেহারগুলো সেগুলো জাতীয় জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি আশা করব বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে সর্বস্তরের নাগরিকরা তারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসবে। সাইমুম শিল্পগোষ্ঠীর যে ঐতিহাসিক আয়োজন সেই আয়োজন দেখে তারা নিজেদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নিজেদেরকে আবার নতুনভাবে উদ্বুদ্ধ করবে। আমি ইতিহাসের একজন শিক্ষক ছাত্র। আমি খুব অভিভূত হয়েছি যে মাত্র কয়েকটি প্লটে কয়েকটি দৃশ্যে পুরো বখতিয়ার থেকে বাংলাদেশের জুলাই 24 পর্যন্ত চিত্রিত করা হয়েছে এবং সচিত্র এই যে একটি ইতিহাস, সচিত্র প্রতিবেদন আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে এক নজরে দেখিয়ে দেই তাহলে বখতিয়ার থেকে 24 পর্যন্ত পুরো ইতিহাসটাকে আমরা এক ঝলক দেখতে পারবো। আমি আশা করব যে বাংলাদেশের সকল নাগরিক তার সন্তানদেরকে যাদের পক্ষে সম্ভব আগামী কাল থেকে শুরু হবে, সকাল থেকে দিনব্যাপী এবং 4 দিনব্যাপী চলবে এই আয়োজনে। সবাই আপনারা আসবেন, সচিত্র এই ইতিহাসকে উপভোগ করে সত্যিকারের বাংলাদেশের নায়ক কারা, খলনায়ক কারা, সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে কারা এবং বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্রকারী কারা সেটি চিহ্নিত করবেন। আমি আশা করব ইতিহাসের এই কাজটি করার জন্য একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাইমুম শিল্পী গোষ্ঠীকে। নায়করা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাও ইতিহাসের খলনায়ক ইয়াহিয়া খান, টিক্কা খান সহ অন্যান্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা জানি যে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম একবার ব্রিটিশদের কাছ থেকে। তো সেই সময়ে আমাদের যে বাংলা পাওয়ার কথা ছিল, বাংলার সাথে আসামও পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাই নাই। সে জায়গায় নানা ধরনের চক্রান্ত হয়েছিল, সে চক্রান্তকারীরাও এখানে এসেছে এবং তাদের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আমাদের একটি সমৃদ্ধ জনপদকে ধীরে ধীরে আমাদেরকে শোষণ করেছে এবং আমাদের যে সমৃদ্ধ ইতিহাস ছিল, আমাদের যে সমৃদ্ধ ঐতিহ্য ছিল, আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, সেই সমৃদ্ধিকে তারা নষ্ট করেছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষ সহ অনেক কিছুর শুরু হয়েছিল আসলে 1957 সালের পরে। এখানে হচ্ছে ইতিহাসের সেই খলনায়কদেরকে 1757 সালের পরে এখানে ইতিহাসের খলনায়কদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে লর্ড ক্লাইভ আমাদেরকে শোষণ করে, মির্জাফর আছে এখানে, জগৎ শেঠ, উমিচাঁদ সহ এখানে ইতিহাসের যারা খলনায়ক তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। যারা আমাদেরকে 190 বছর শোষণ করেছে তাদের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে লর্ড ক্লাইভ যখন বাংলাদেশ ছেড়েছিল, লর্ড ক্লাইভ যখন আমাদেরকে শোষণ করেছিল, পলাশীর ময়দানে আমাদেরকে হারিয়েছিল, সেই সময়টাতে আমরা একটি সমৃদ্ধ জনপদ ছিলাম এবং সেখান থেকে আমাদের অধপতন শুরু হয় এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই পরবর্তীতে দুর্ভিক্ষ সহ নানা ধরনের বঞ্চনা আমাদের উপরে নেমে এসেছিল। মির্জাফর এটা এখানে সিরাজউদ্দৌলার সবচেয়ে আপন মানুষ ছিল। এরপরে ঘসেটি বেগম, উর্মিচাঁদ, কিন্তু তাদের লোভ একটা জাতিকে 190 বছর দাসত্বের মধ্যে নিয়ে গিয়েছে। বাংলা এবং মুর্শিদাবাদ ছিল তৎকালীন সময়ের খুবই সমৃদ্ধ একটা নগরী। এই নগরী লুটপাট করে তারা তৈরি করেছে কলকাতার যেই ডার্ক নগরী, তারা সমৃদ্ধ করেছে বাংলা থেকে সব লুটপাট করে বাংলায়, যার ফলে অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল এবং বাংলা 190 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল কিছু মানুষের লোভের কারণে। তো সেজন্য তাদেরকে এখানে ইতিহাসের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে ইতিহাসের আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে ঈসা খাঁ আছে, এ পাশে তেমন রাজা মানসিংহ আছে। এভাবে করে আমরা ইতিহাসের যে কাউন্টারে যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এখানে আরো অনেককে দেখতে পাচ্ছি। আমরা ওই পাশে শামসুদ্দিন ইলিয়াসকে দেখেছি, যিনি সুলতান। এরপরে এখানে রাজা জয়রাজ এখানে আছে। এরপরে আমরা এখানে লক্ষণ সেনকে দেখতে পাচ্ছি। যদিও আমরা জানি যে লক্ষণ সেন খিড়কি দিয়ে পালিয়েছিলেন, আমাদেরকে দীর্ঘ সময় শোষণ করেছিলেন। তারা ভারতের কর্ণাটক থেকে আগত এখানে সেন রাজ্য প্রতিষ্ঠা করেছিল
এবং শেষ পর্যন্ত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসে, লক্ষণ সেন তার খিড়কি দিয়ে পালিয়েছিল। লক্ষণ সেন 1904 সালে পালিয়েছিল। ঠিক বলা যায় যে প্রায় 820 বছর পরে শেখ হাসিনাও বাংলাদেশ থেকে পালিয়েছে। ঠিক আছে, 24 সালে পালিয়েছিল, 2024 সালে পালিয়েছিল, আর লক্ষণ সেন পালিয়েছিল 1204 সালে। প্রায় বলা যায় 820 বছরের পরে, লক্ষণ সেনের পরে শেখ হাসিনা পালাইছে। তো লক্ষণ সেনের পরে আমরা যেমন একটি সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছিলাম, আমরা বিশ্বাস করি যে আমরা 24-এর পরে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এবং এই ভূখণ্ডকে স্বাভাবিকভাবেই বলা হয় বুলগাকপুর, যেটাকে বলা হয় বিদ্রোহের নগরী। এবং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। তারাই বলেছে এই ভূখণ্ডের সন্তানদেরকে কখনো গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা জেগে উঠেছি, রক্ত দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাতির কিছু মির্জাফর যুগে যুগে আমাদের এই লাল সবুজের পতাকাকে খামচে ধরে আমাদের স্বাধীনতাকে বিকৃত করার জন্য, আমাদেরকে পরাধীন করে তোলার জন্য বারবার স্বজাতির সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা জুলাইটা সেই দিক থেকেই যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলার জনপদকে যারা রক্তে রঞ্জিত করেছিল 2024-এর 36টি দিন রক্তমাখা এই দিনগুলোতে কাউকে তারা রেহাই দেয়নি। ছোট্ট শিশু জানালার পাশে বসে খেলারত অবস্থায় হেলিকপ্টার থেকে স্নাইপারের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছিল। শিশু জাবের যখন তার বাবার হাত ধরে বিজয় উল্লাস পালনের জন্য রাস্তায় নেমেছিল, তখন তাকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে সেই শিশু বালকটিকে পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অসংখ্য নাম জানা না জানা অজানা মানুষের রক্তে এই সবুজ ভূখণ্ড বারবার রঙিন হয়েছে। রক্ত দিয়ে আজাদির সন্তানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু সাংস্কৃতিক দাসত্ব, অর্থনৈতিক গোলামি, রাজনৈতিক প্রভুত্বের কাছে বারবার কিছু স্বার্থলোভী, স্বার্থান্বেষী মহল তারা নিজেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলেছে। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা, এ জাতির মানুষগুলোকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা লক্ষ্য করবেন এই অংশে যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা 190 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। যাদের মাধ্যমে এই পরাধীনতা তারা তৈরি করেছিল তারা ছিল এই বাংলারই মানুষ, এই বাংলার রূপ রস গন্ধে বেড়ে ওঠা, এই বাংলার সুবিধাভোগী কিছু স্বার্থান্বেষী, যাদেরকে আমরা মির্জাফর বলি, ঘসেরি বেগম বলি, উর্মি চাঁদ বলি, রায় দুর্লভ বলি। এই মানুষগুলো এই স্বদেশেরই মানুষ ছিল। এরা সিরাজউদ্দৌলার আপন লোক ছিল, শাসক গোষ্ঠীর আশেপাশে থাকতো, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই মানুষগুলো তাদের স্বার্থের লোভের কারণে 190 বছর এই ভূখণ্ডের মানুষদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। তারা মুর্শিদাবাদকে ফাঁকা করে দিয়েছিল, তারা ঢাকা নগরীকে দারিদ্রতার শীর্ষে নিয়ে গিয়েছিল, আর গড়ে তুলেছিল কলকাতা নগরী, কলকাতা বন্দর। এভাবে করে একটা জাতিকে দীর্ঘ সময় ধরে পরাধীন করে ভিক্ষাবৃত্তির একটা জাতিতে পরিণত করেছিল। সে জায়গা থেকে সাংস্কৃতিক গোলামির জন্য যারা তাদের গোলাম হয়ে গিয়েছিল, ন্যারেটিভ বয়ান উৎপাদন করেছিল, জাতির মধ্যে তারা বিভক্তি তৈরি করেছিল, বিভাজন তৈরি করেছিল। জাতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাদেরকে পেছনে খামচে ধরে টেনে নিয়ে আসার জন্য বারবার 71-এর ন্যারেটিভ, বারবার তারা রাজাকার, আলবদর, আশামস নিয়ে এসে এদেশের জন্মগ্রহণকারী সমাজ ব্যবস্থাকে উদ্ভাসিত করে তোলে। আমরা সেই ভোর বিহনে পাখির কলরব হয়ে প্রতিটা মানুষের কর্ণকুহরে আজাদির কথা বলে তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা বলেছি যদি কেউ আমাদেরকে শাসন করতে চায়, জুলুম করতে চায়, শোষণ করতে চায়, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এই জাতির মধ্যে যে বিভক্তি তৈরি করেছে, জাতিকে সামনের দিকে এগিয়ে না নিয়ে
পশ্চাদপদ করে একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল এখন পর্যন্ত চলছে, মিডিয়াগুলো ফ্রেমিং করছে, ডিপ ফ্রেমিং করছে, কালচারাল ফ্যাসিস্টটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, জুলাইকে নিয়ে আজে বাজে কথা বলছে, শহীদের আত্মত্যাগগুলো নিয়ে তারা নানা ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। যারা জুলাই সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা নাকি মব ক্রিয়েট করেছিল, কিন্তু শেখ হাসিনা সেদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তা তাদের চোখে আর মব ক্রিয়েট হয় না। এদেরকে আবার নিয়ে গিয়ে পত্রিকা হাউসগুলোতে, মিডিয়া হাউসগুলোতে অতিথি করে তৈরি করা হয়। গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনো পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কালচারাল জায়গা থেকে মানুষের কাছে আমাদের এই সংস্কৃতির বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে জুলাইকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলা, পাহাড়া, মহল্লাগুলোতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হচ্ছে। শিশুদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কিশোরদের এবং বড়দেরকে সম্মিলিত করে জুলাই যে সবার ছিল, এই চেতনাকে সকলের অন্তরে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে। আগামীকাল থেকে এক্সিবিশন চলবে, সাংস্কৃতিক পরিবেশনাও চলবে। সকলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমাদের এই আয়োজনে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। সকলকে আজকের এই আয়োজনে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাইমুমকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিক এই আয়োজন করার জন্য। 130 জন শহীদ হয়েছে, যারা শিশু, যারা কিশোর ছিল, যাদের এখনো পর্যন্ত বয়স হয়নি চাকরির, বয়স হয়নি ব্যবসার, বয়স হয়নি কোনো সুবিধাভোগের। এরপরেও তারা বুঝেছিল যে জালিমের বিরুদ্ধে যখন সকলে দাঁড়িয়ে যায়, তখন আর জালিম তার নিজস্ব গণ্ডির পরিসরের মধ্যে, তার নিজস্ব বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে আর টিকতে পারবে না। মানুষ নেমে এসেছিল, আজাদির স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন আর পরাধীন না হই, নিজেদের জায়গা থেকে সবসময় সজাগ থাকব, আমরা আমাদের দেশকে গড়ে তুলব। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আয়োজকবৃন্দ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার কি বয়সের কারণে চোখে কম দেখছি না এমনি ধোয়া ধোয়া লাগতেছে? আমার তো মনে হয় যে মানুষজনই বসে আছে চারপাশে। তো আমার আসতে দেরি হয়ে গেছে, দুঃখিত। আমরা তো প্রচুর খ্যাপ মারা কাজ করি, চারদিকে অনেক সময় দিতে হয়। আর এই ধরনের প্রোগ্রামের জন্য আসলে আমি সুইটেবল লোক কিনা এটা আমি নিশ্চিত না আর কি। বাট জুলাই নিয়ে কাজ করবার জন্য আমরা যেই কথাটা বারবার বলছি যে জুলাই যতটা না আসলে রাজনৈতিক, জুলাই কিন্তু তার থেকে বেশি হচ্ছে কালচারাল। আমরা বলছি যে জুলাইয়ে আমরা যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, এই আধিপত্যবাদটা কিন্তু শুধু রাজপথের বিষয় ছিল না। এই আধিপত্যবাদটা ছিল গানে, স্লোগানে, তারপরে কবিতায়, আমাদের শব্দ চয়নে যে শব্দগুলো এসছে, যে শব্দগুলো নতুন করে সবাইকে আবার বলতে শেখাচ্ছে যে এগুলো আসলে বাংলার শব্দ কিনা, এই শব্দগুলোর মালিক আসলে আমরা কিনা, এই শব্দগুলো আসলে আমাদেরকে ধারণ করে কিনা। বর্তমান সরকারের একজন মন্ত্রী উনি কথা প্রসঙ্গে বললেন যে এই যে ইনসাফ, আজাদি, এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন কেমন ইনকিলাব, বিদেশি লাগে। এখন মানে মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে। বাট আমরা এইসব শব্দের সাথে শত শত বছর ধরে পরিচিত, এবং যারা ইতিহাস জানে না, এই ধরনের মূর্খ রাজনীতিবিদদেরকে ডিল করবার কাজটা হচ্ছে আসলে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবেলা করা। এবং জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে সে তার নিজের রাজনীতির ভাষা, বক্তব্য, বয়ান, ইতিহাস এটা পর্যন্ত সে জানে না। তাই আজকে যারা সাইমমের মতো প্রতিষ্ঠান থেকে এই কালচারাল লড়াইয়ের কাজ করছেন, তাদের আসলে অনেক বড় দায় আছে জুলাইয়ের। এবং সেই দায়টাতে আমাদের শুধুমাত্র ধর্ম আশ্রিত জায়গা থেকে দেখলে হবে না, এটা জমিন আশ্রিত আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও এখানে তুলে আনতে হবে। তাই সাইম অনেক ভালো কাজ করছে, অনেক ভালো নাতে রসুল, হামদ নাত, এগুলো নাটিকা করছে। এগুলো যেমন সত্য গুরুত্বপূর্ণ কাজ, এগুলো অবশ্যই চালাতে হবে। বাট ইকুয়ালি এই মাটির অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জায়গা আছে,
লালন, হাসন রাজা শুনলেই ইসলামপন্থীদের অনেকের একটু মাথা খারাপ হয়ে ওঠে, কিন্তু আপনি যদি লালনকে গভীরভাবে অনুভব করেন দেখবেন যে প্রচণ্ড একত্ববাদী একজন মানুষ, প্রচণ্ড রকম আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। যেই লালনের মানুষগুলো কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়াই করেছে, তাদের যারা অনুসারীরা ছিলেন, যাদেরকে পাগল বলেন, এই যে বিভিন্ন মাজারে শুয়ে বসে কাটায় না, এই মানুষ কিন্তু হাজারে হাজারে এই যে মজনু শাহ, দুদু মিয়া, তাদের সাথে লড়াই করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা জীবন দিয়েছেন হাজারে হাজারে। তাহলে তার লড়াইটার এই অংশটা কিন্তু এই মাটির লড়াই, এটা মাথায় রাখতে হবে। তাই আপনি যদি আসলে সবার হতে চান কালচারাল ফ্যাসিবাদের জায়গায়, এবং লালন, হাসন রাজারা কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার যে একত্ববাদের লড়াই, তার কিন্তু এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। অথবা আমাদের যে জারি আছে, শাড়ি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা আছে, আমাদের যে পুঁথি পড়ার আসর ছিল, সেই প্রত্যেকটা হারিয়ে যাওয়া কালচারকে নতুন করে আমাদের জনগোষ্ঠীর সাথে পরিচয় করে দেবার একটা দায়িত্ব সাইমুমের মতো যারা কালচারাল ফ্যাসিবাদের জায়গা থেকে লড়াই করছে তাদের আছেন। এবং সেইটা আমরা মনে করব, আমরা বলতে চাই যে এখানে যত বেশি ইনক্লুসিভ হওয়ার সুযোগ আছে, যত বেশি আমার করা যাবে, তত বেশি আপনার কাঠামোগতভাবে আপনার বক্তব্য বেশি লোকের কাছে যাবে। শুধুমাত্র ফ্রিঞ্জে থেকে কালচারাল ফ্যাসিবাদের লড়াই করা যাবে না। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকে সময় এসছে নতুন করে এই মাটির শত বছরের যে কালচারাল লড়াইটা আছে, এই লড়াইটাকেও হাইলাইট করা এবং ইতিহাস সাপেক্ষে হাইলাইট করা। শুধুমাত্র একটা দুইটা গান, ছোট ছোট নাটিকা দিয়ে এই বিশাল কালচারাল ইন্ডাস্ট্রিকে ফাইট করা যাবে না। এই ফাইটের পিছনে কাঠামো, ভাষা, রূপরেখা, সাহিত্য, প্রত্যেকটা জিনিসকে নতুন করে রিভাইজ করবার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি যে সাইমুমের যে গত কয়েক দশকের শিল্পী এবং সাহিত্যিক এবং যারা কর্মীরা ছিলেন, তাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিভাবে এঙ্গেজ করা যায়, আজকের মিম বলেন, কার্টুন বলেন, ট্রল করা বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কালচারাল মেসেজিং আছে। এবং সেই জায়গাতে তারা আসলে সময়কে অ্যাড্রেস করতে পারছেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনারা কি সবার হবেন না একটা ফ্রিঞ্জের হবেন? আপনারা কি পুরো বাংলাদেশের কালচারাল ফাইটকে নেতৃত্ব দেবেন, না আসলে আপনারা সাইডে থেকে কিছু সামান্য কন্ট্রিবিউশন করবেন? সেই জায়গাতে আমরা বোধ করছি সাইমুমের এবং এই রকম আরও যারা কালচারাল সংগঠন নিয়ে কাজ করছেন, ইসলামপন্থীদের মধ্য থেকে বাংলাদেশপন্থী জনগোষ্ঠী, তাদেরকে ভাবা দরকার যে জুলাইকে বাঁচিয়ে রাখতে হইলে শুধুমাত্র একটা জায়গায় থাকলে হবে না। জুলাই কিন্তু আবাবিলের মতো সব জায়গা থেকে আসছিল, ডানে বলেন, বামে বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন। অতএব এই পুরো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবার মতো যে তর্ক, যে লড়াই, যে ভাষা, যে খোরাক, যে সাহিত্য, যে কবিতা, যে ছন্দ দেওয়া দরকার, সেই ছন্দর আসলে আমরা উদ্ভাবন করতে পারছি কিনা ক্রিয়েটিভ জায়গা থেকে। এবং এই লড়াইতে এইটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে মাথায় নিতে না পারলে শুধুমাত্র খুব সামান্য ট্র্যাডিশনাল কাজ করে এই লড়াইতে আপনি জায়গা করে নিতে পারবেন না। এই লড়াইটা অনেক বড় একটা লড়াই। ইন্ডিয়ান হেজিমনির যে কালচারাল ফ্যাসিবাদ আছে, কলকাতার যে ফ্যাসিবাদ আছে, এগুলো অত্যন্ত পাওয়ারফুল ইনস্টিটিউশনস যারা বাংলাদেশে বিভিন্ন ফর্মে কাজ করছে। অতএব সেটাকে বোঝাটাও জরুরি যে আমার শত্রু, যার সাপেক্ষে আমি রাষ্ট্রের জন্য লড়াই করছি, সে আসলে কোন কোন ফর্মে আমার ক্ষতি করছে, আমাকে সাবডিউ করবার চেষ্টা করছে। সেই সাবডিউ করবার প্রতিষ্ঠানগুলো কারা কারা, সেই প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে কিভাবে, তাদের স্ক্রিপ্টগুলো কি কি, কোন ভাষাকে, কোন শব্দকে, কোন জবানিকে তারা প্রমোট করছে, যেই জবানি আমার মাটির না, আমার না, আমাদের না, সেটাকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। তাই এই সামগ্রিক জায়গা থেকে আমরা বোধ করব আজকে যারা আয়োজকবৃন্দ আছেন তারা এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সবাইকে মিলায়ে ইনক্লুসিভলি এবং সবাইকে ধারণ করে। সে তখনই হচ্ছে লড়াইটা সবার আকারে সফল হবে। সেই লড়াইয়ের জন্য আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সাইমুম শিল্পগোষ্ঠীর ভিডিওগুলো দেখলেন, তো এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।